সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নেলো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। আর করবো না, গানটা হেভি ভালো লাগে না বলো? জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা, আমার মনে হয় দেবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা বিবিকে নিয়ে হতে চলেছে, সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর বিবিকে নিয়ে, বিবির ভিডিও নিয়ে বলার আগে বিবিকে মাঝখানে রেখে আমার কিছু বক্তব্য আছে একজনের প্রতি। একজনকে বলবো আমি আর কি কিছু কথা। সেই একজন হলো দেবশ্রী, ঠিক আছে? দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি গতকালকে যে প্রথম ভিডিওটা দিয়েছি সকালবেলা না 12টার সময় দিয়েছি, যাই হোক, প্রথম যে ভিডিওটা দিয়েছি সেখানটায় বিবির লাইভের আমি কিছু অংশ নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছি। আর সেখানটায় ছিল ম্যানুফ্যাকচারার অর্থাৎ কারখানা বিষয়ক একটা টপিক। তো সেই টপিকটা নিয়ে দেবশ্রীদি কিছু বক্তব্য রেখেছে তার মতন করে। তো সেটা নিয়ে আমি বলবো। উনি বলেছেন যে সুতপা, তুমি কি এটা ঠিক করলে? তুমি এটা অন্যায় করেছো। কোনটা অন্যায়? বিবির কাছ থেকে নেওয়া নাইটি যে কুশল কারখানা থেকে, মানে কুশল কারখানায় তৈরি হয়, কুশল কারখানা অর্থাৎ ওখানটায় হয়তো নিজের নামে যে ম্যানুফ্যাকচারার সে হয়তো নিজের নামে ট্যাগটা করে, অথবা হচ্ছে তার ছেলের নামে, এরকমই হয় আর কি। ঠিক যেমন আমরা বাড়ি বানালে পরে বাবা মায়ের নামে করি, তারপরে কেউ তার স্ত্রীর নামে করে, এরকমই আর কি, ঠিক আছে? তো এই বিষয়টা নাকি আমি অন্যায় করেছি, এটা দেবশ্রীদির মত। আমি একটা কথা জিজ্ঞাসা করব, প্লেন সিম্পল কথা। ধরো আমি ভাড়া বাড়িতে আছি, দর্শকরা সবাই দেখছে, আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আমি ভাড়া বাড়িতে আছি, দর্শকরা দেখছে। আমি যদি হঠাৎ করে বলি, হ্যাঁ আমি তো নিজের বাড়িতেই থাকি, এটা তো আমারই বাড়ি, আর এটা নিয়ে যারা জানে তারা যদি বলে যে না তুমি তো মিথ্যে কথা বলছো, তুমি তো ভাড়া বাড়িতে আছো, তোমার তো এটা নিজের বাড়ি নয়, কেন তুমি মিথ্যে কথা বলছো? কি কারণে তুমি মিথ্যে কথা বলছো? এটা কি কোনো দিক থেকে তার কোনো ক্ষতি করা হলো? ক্ষতি করা হলো কি? হলো না তো। আর এটা তোমাকে কে বললো যে ট্যাগটা শুধুমাত্র আমি জানি? রানাঘাটের কেউ জানে না ওই ট্যাগটার কথা? কারণ রানাঘাটে এরকম প্রথম দেখেছি আমরা, ডেলিভারি দিতে গেছে নাইটি বা শাড়ি, যাই হোক, ডেলিভারি দিতে গেছে। তো তারা কি ওই ট্যাগটা সম্পর্কে ওয়াকিবহাল নয়? তারা কি জানে না? দেখো, কারোর ব্যবসা নিয়ে আমি আজ পর্যন্ত মুখ খুলিনি, ইন ফিউচারেও খুলবো না। সেটা সেই সময় পর্যন্ত যেটা কিনা সব কিছু একদম বাদ বাকি ব্যবসাদারদের মতো লিমিটে থাকছে। কিন্তু এত বড় একটা ডাহা মিথ্যে কথা, আর তার সঙ্গে তুমি যুক্ত করছো ভালোবাসা। ভালোবাসার ল্যাটা তো কবে চুকে গেছে। আর আমি তো কাউকে ভালোবাসতে পারিই না, আমি তো সবসময় স্বার্থই মেনটেন করে চলি। আমি সবসময় স্বার্থ বজায় রেখে মানুষের সাথে মিশি। এটা এই ওয়াইটির মানুষজন আমাকে ভালো মতন বুঝিয়ে দিয়েছে, আর আমি মেনেও নিয়েছি, চলো স্বীকার করে নিয়েছি। আমি মিশেছি স্বার্থ নিয়ে, আর সবাই আমাকে ভালোবেসেছে অরিজিনালি। বাট আমি সবার সাথে স্বার্থ অনুযায়ী মিশেছি, স্বার্থ নিয়ে মিশেছি, মিটে গেল ঝামেলা।
আর একটা কথা কি বললে তুমি, যে এইখানটাই পার্থক্য তোমার সাথে। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। পার্থক্য ঘুচাতে তো আমি আসিনি, পার্থক্য ঘুচিয়ে একই সুরে সুর মিলাতে তো আমি আসিনি। কোথাও বলেছি যে আমি একই সুরে সুর মেলাবো? কোথাও বলিনি। বিষয়টা কি জানো তো, বিষয়টা হচ্ছে একটাই, আমি যখন কাউকে নিয়ে কন্টেন্ট করব তখন সেই বিষয়টাকে নিয়ে বাদবাকি সবাই কন্টেন্ট করে। আর এটাতে আমি ইউজ টু হয়ে গেছি। এটা দেখতে দেখতে আমার চোখ সয়ে গেছে, আমার দিমাগ সয়ে গেছে। কিন্তু আমি কখনো, খুব কম কদাচিৎ এরকম করেছি যে কেউ যখন কাউকে নিয়ে কথা বলছে তখন সেই বিষয়টাকে নিয়ে মধ্যস্থতা করে তারপরে ভিডিও করেছি, খুব কম। কিন্তু আমাকে নিয়ে এটা হয়। তো এই বিষয়টা নিয়ে আমি একদম চিন্তিতই নই, আমি ভাবিই না এইসব বিষয় নিয়ে। আর যে বলে পার্থক্য, অবভিয়াসলি পার্থক্য ছিল, আছে, থাকবে। পার্থক্য আছে বলেই তো তুমি আমাকে নিয়ে কথা বলতে পারছো। পার্থক্য না থাকলে পরে তো কথা বলতে পারতে না, তাই না? এইবার আসি, নামটা দেখিয়ে কি আমি ভালো করলাম? এই যে নাইটিটা পরে আছি, আমি যে বিজনেস করছি সেখান থেকেই নিয়েছি, সবাই ভালো মতন জানো। এই যে দেখো, এটা হচ্ছে কৌশিক, এটা হচ্ছে কৌশিক। এই যে ট্যাগটা দেখিয়ে দিলাম, হ্যাঁ কৌশিক, এটা হচ্ছে কৌশিক। এতে আমার কি ক্ষতি হলো? এই যে ট্যাগটা ম্যানুফ্যাকচারারের ট্যাগ, এটা যখন আমি দেখিয়ে দিলাম তাতে কি ক্ষতি হলো? আর কাপড়ের থানটা হচ্ছে মহালক্ষ্মী গোল্ড। এই যে থানটা সেটা হচ্ছে মহালক্ষ্মী গোল্ড। ভালো মানের কাপড়, ঠিক আছে, ভালো মানের কাপড়। আমি যখন লাইভ করি তখন আমি প্রত্যেকটা থানের নাম বলে দিই, এটা আমার পার্সোনাল ব্যাপার। কেউ বলবে কি না বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমাকে এরকম একজন বলেছে যে তুমি কাপড়ের থানের নাম বলবে না, তাহলে বাদবাকিরাও সেই থানের কাপড় নিয়ে আসবে। আমি বললাম নিয়ে আসুক, কোনো অসুবিধা নেই। আমি একটা কোনো জিনিস মানুষকে সেল করব, সে আমার সামনে ডাইরেক্ট এসে নিতে পারছে না। আমার তাকে স্যাটিসফাই করা যতটা পারবো ততটা আমার কর্তব্য বলে আমি মনে করি। যে তুমি যে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছ সেটার ব্র্যান্ডটা এই, সেটার কাপড়ের ব্র্যান্ডটা এই। এতে করে কি হয়, কাস্টমারের সাথে সেলারের যে একটা সম্পর্ক সেটা বিশ্বস্ত হয়, ঠিক আছে, সেটা বিশ্বস্ত হয়। আর সেই জায়গাতে আমি যদি বলি হ্যাঁ আমাদেরই তো তৈরি হয়, আমরাই তো তৈরি করি নাইটি, না, এটা একদম ঠিক না। এই কথাটা একদম ঠিক না। এইটা ব্যবসার বাইরে গিয়ে মিথ্যে কথা। বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বোঝাবো না, তুমি নিজে বোঝার চেষ্টা করো, বুঝতে পেরে যাবে। ব্যবসা সংক্রান্ত কথা নয় এটা, এটা পুরো একটা ধাপ্পাবাজি। আর এটা ও নিজের অজান্তেই হয়তো করে ফেলেছে। আমি আজ পর্যন্ত বেশ কিছু এমন মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি যাদের কিনা ক্ষতি চেয়ে কোনো সময় কোনো কথা বলিনি। তারা যেটা ভুল করছে, যেটা তাদের জন্য ভুল, সেটা নিয়ে আমি বলেছি। আর এই সেম একটা জিনিস করে ফেলেছে হচ্ছে বিবি, যে কিনা বলেছে হ্যাঁ আমাদেরই তো তৈরি, আমাদের এই ড্যাশ গার্মেন্টস এখান থেকেই আমরা তৈরি করি। এটা তো মিথ্যে কথা, জলজ্যান্ত মিথ্যে কথা। ওই যে বললাম না, আমি ভাড়া বাড়িতে থেকে বলছি এটা আমার নিজের বাড়ি। তো এটা একদম ভুল। আর এটা নিয়ে বললে পরে ওই ভালোবাসা টালোবাসা ওই সমস্ত কোনো ম্যাটারই করে না। এখানে যদি আমার ভালোবাসা, সত্যি আমি তো ভালোবাসতে পারিনি, আমি যাকে ভালোবাসি সে যদি এরকম ভুল করতো তাহলে আমি তাকে এইভাবেই বলতাম যে না এটা বলে তুমি তোমার জায়গাটা নষ্ট করছো, এইভাবে মিথ্যে কথা বলে তুমি তোমার জায়গাটা নষ্ট করছো, আমি তাকে ঠিক এইভাবেই বলতাম। আর কে বললো দেবশ্রীদি যে লাইভের থেকে আমি কন্টেন্ট করতে পারবো না যদি সেটা কন্টেন্ট বানানোর মতন হয়? কে বললো? এই রুলসটা কোথায় কোথাও আছে? নেই তো। তো আমি দেখিয়ে দিলাম যে ম্যানুফ্যাকচারার কে, ম্যানুফ্যাকচারারের নাম কি, মানে যে কারখানাটার যে মালিক বা যাই হোক নাম কি, আর থানটা কোন কাপড়ের। থানের লেখাটা ঠিক এমন পোর্শনে আছে যেটা কিনা আমি এখানটায় শো করাতে পারবো না, ঠিক আছে। বাদ বাকি আমি যখন লাইভ করি আমি সবসময় বলেই দিই, কাছে এনে দেখিয়ে দিই, যাতে করে মানুষ দেখতে পারে, পড়তে পারে, ঠিক আছে। আর এটা তুমি ভুল বললে যে আমি ক্ষতি করলাম, না এটা কোনো ক্ষতি না।
এত বড় এই ধরনের মিথ্যে কথা বলে সে নিজের ক্ষতি নিজেই করবে। আমার 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 কোনো মানে কি বলে ওটাকে ইন্টেনশন নেই কারো ক্ষতি করব আমি। আচ্ছা, তারপর একটা কথা বলছো, আমি তোমাকে বহু আগে বলে দিয়েছি, তুমি না ঝেড়ে কাশো, দেখবে ভেতরটা শান্ত হয়ে যাবে, ভেতরটা একটা শান্তি পাবে ভেতর থেকে। 14 বার এই যে বলো না যে ভেতরে অনেক কিছু কথা হয়, ব্যাস আর কিছু বললাম না, তুমি বলে দাও, দেখবে তুমি ভেতর থেকে একটা আলাদা শান্তি ফিল করবে। 14 বার ওই ভেতরে অনেক কথা হয়, ভেতরে অনেক কথা হয়, ভেতরে অনেক কথা হয়, আশা করছি বুঝতে পারছো কি বলছি, আশা করছি বুঝতে পারছো কি বলছি, এরকমভাবে না করে না ঝেড়ে কেসে ফেলো, দেখবে একটা আলাদাই শান্তি পাবে। আর যদি ঝেড়ে কাশতে না পারো তাহলে প্রত্যেকবার আমাকে বোঝানোর জন্য ওই একটু পুরুক পুরুক এরকম করবে না। যেটা তোমার মনে হচ্ছে তুমি ভেতরে রাখবে সেটা নিয়ে 14 বার বলতে আসবে না। আর যদি মনে হয় তুমি বলে দেবে তাহলে বলে দাও, বুঝতে পেরেছো? ভেতরের কথা এটা ছিল না। এই যে বলেছে না যে হ্যাঁ আমাদেরই তো কারখানা আছে, এটা কোনো ভেতরের কথা ছিল না। তো একটার সাথে আরেকটা গোলানোর আগে একবার নিজের মাথাটাকে ঠিক করে চালনা করে নিও যে আমি যে এই কথাটা বলবো এটা কি ঠিক দিকে যাচ্ছে, ঠিক আছে? এইটুকুই ছিল তোমাকে বলার কথা। আর আমি এখনও বলবো যেই কথাটা আমি বলেছি কারখানা সংক্রান্ত, কোনো রকম কোনো অন্যায় প্রশ্নই নেই। আর ভালোবাসার তো ছিলই না কোনো দিন, ভালোবাসা কোনো দিন ছিলই না, আমার স্বার্থের সম্পর্ক ছিল, ঠিক আছে? ব্যাস এইটুকু ছিল বলার। এইবার চলে আসি বিবির ভিডিওতে। গতকালকে দেখলাম মানে ওই যেটা টাইটেলে ছিল যে কি মানে মনের অবস্থা খারাপ, মন খারাপের কারণ হ্যাঁ না এরকম একটা ছিল। তো সেটা হচ্ছে ঘুরতে যাওয়া নিয়ে। যে পাহাড় ডাকছে নাকি, পাহাড় নাকি দুহাত বাড়িয়ে ডাকছে। এই সিমলা মানালির থেকে যখন ঘুরে আসলো বা ঘুরতে গেছিল তখন যে কি হাল হয়েছিল সেটা তো আমরা সবাই দেখেছি। তারপরে আবার নাকি দুহাত বাড়িয়ে পাহাড় ডাকছে। অ্যাকচুয়ালি এই মে মাসে এক যাই হোক, আমি এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না। তো এই সময় পাহাড় ডাকার কথা ছিল, তাই না বেবি? এই সময় পাহাড়ের এমনিই ডাকার কথা ছিল। তো সেই কারণের জন্য পাহাড় যেন আরও বেশি দুহাত বাড়িয়ে ডাকছে। আর হ্যাঁ, এটা যাওয়া হবে। এই যে বলছে না যে যাবে না, না যাবে, এই বছরই যাবে আর ওই নর্থের দিকেই যাবে। মানে বুঝতে পারছো? দার্জিলিং, আমাদের দার্জিলিং হিল কুইন, হ্যাঁ তাই তো, হিল কুইন, আমরা হিল কুইন হোটেলে ছিলাম। তো ওইদিকে যাবে, যেটা আমার মনে হচ্ছে যাবে। বলছে বারবার যে এই বছরটা সেভিংস করবে, না এই বছরই যাবে, সেটা আমি পুরো স্পষ্ট গন্ধ পাচ্ছি। আমার তো আবার গন্ধ পাই, সিক্স সেন্স একটুখানি বেশি কাজ করে তো মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে মুখ থুবড়ে পড়িও, সেটা বড় কথা নয়। বিষয়টা হচ্ছে অনেকেই বুঝতে পারছে যে ও বলেছে যখন যে দুহাত বাড়িয়ে পাহাড় ডাকছে, তো আর বলছে দুহাত বাড়িয়ে পাহাড় বলছে আয় বিবি আয়, আয় বিবি আয়, বিবি আয় এরম করে পাহাড়ে ডাকছে। তো যাবে, খুব তাড়াতাড়ি যাবে। আর দিদি রয়েছে, বড় দিদি থাকতে সেভিংসের দিকে কে মানে টাকা পয়সার দিকে তাকানোর তো মনে হয় না কোনো প্রয়োজন পড়বে, তাই না? কত কথা বলতে ইচ্ছা করে, বিশ্বাস করো, কত কথা বলতে ইচ্ছা করে, কিন্তু কিচ্ছু বলতে পারবো না, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার যেমন ব্যক্তিগত ব্যাপার ছিল যে এত কিছু জানার পরে সরে আসা, ঠিক তেমনি যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কাকে কোনটা জানাবে না জানাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এরকমই আর কি। তারপরে যাই হোক, এই ঘোরাঘুরির ব্যাপারটা গেল। শুধু স্ক্রোল করছে হচ্ছে তোমার কি ইনস্টাগ্রামে, শুধু ওই পাহাড়ের ভিডিও চলে আসছে। গেল রান্নাবান্না করলো, পাতলা করে ঝোল করে রান্নাবান্না করলো। তারপরে হচ্ছে তোমার পড়াতে আসবে না, তাই বাইরে চা খেতে চলে গেল। ঘরে বসে মেয়ে একা একা হোমওয়ার্ক করবে। আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে হচ্ছে যেটা আর কি থাম্বনেলে ছিল, গয়না নিয়ে এটা বলতে গিয়ে একটুখানি ফুটুক করে হাসি বেরিয়ে গেল তো গয়নাটা ভাবলাম মনে হয় হয়তো ওই ভাইপোর বউয়ের কাছ থেকে নিয়ে এসেছে। তো তারপরে শুনলাম যে ভাইপোর বউয়ের কাছ থেকে গয়না নেব করছিল। ভাইপোর দেখো ফুটুক করে বেরিয়ে যাচ্ছিল, এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল। মামা আমাকে এডিট করে কাটতে হতো, যদি বেরিয়ে যেত এডিট করে কাটতে হতো। ব্যবসার বিষয় না, আমি বলবো না বলেছি।
তো এবার ভাইপোর বউয়ের কাছ থেকে নেবে ভাবছিল, কিন্তু ইতিমধ্যেই একজন গিফটও পাঠিয়ে দিয়েছে, একটা বনু। নতুন বনু আসতে চলেছে। দিদি, দু দিদি তো আছেই, এখন নতুন বোন আবার আসতে চলেছে। বোন একটা ছিল, তার উপরে সমস্ত বোঝা চাপিয়ে দিয়ে তাকে একেবারে দূর করে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এখন নতুন বোন আসতে চলেছে। সে কি দিয়ে পাঠিয়েছে? একটা টাই চেন, প্রশংসায় পঞ্চমুখ। ওই টাই চেনটার প্রশংসায় পঞ্চমুখ না, ওটা গোল্ড প্লেটেড নয়, ওটা গোল্ড প্লেটেড নয়। ওই রকম টাই চেন আমি বিক্রি করেছি, বলে বলে বিক্রি করেছি যে দেখো এগুলো কিন্তু গোল্ড প্লেটেড নয়, তাই এইগুলোর দাম কিন্তু কম, তবে গোল্ড প্লেটেড না হলেও এইগুলোর কিন্তু কালার গ্যারান্টি আছে, কিন্তু এগুলো গোল্ড প্লেটেড নয়। আর আমার সম্পর্কে, আমার ব্যবসা নিয়ে কি বলা হয়েছে, যে আমি নাকি ঠকিয়ে দিয়েছি গোল্ড প্লেটেড বলে। আর দেবশ্রীদি আমাকে বলছে আমি ক্ষতি না, অতটা ছোট লোক হয়ে আমি, অতটা ছোট লোক আমি হতে পারবো না, অতটা ছোট লোক হতে পারবো না। তার জন্য ভালোবাসা থাকুক বা না থাকুক, ওটা আমার নীতি কাজ করবে। ভালোবাসার দরকার পড়ে না, নিজের নীতি ঠিক থাকলে না ভালোবাসা, ভালোবাসি 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 ভালোবাসার দরকার পড়ে না, নিজের জায়গায় এমনি স্টিক থাকা যায়। তো যেই টাই চেনটা দিয়ে পাঠিয়েছে কুলো শেপের, তো ওই রকম টাই চেন, ওই মানে নন গোল্ড প্লেটেড টাই চেন আমি বহুত বিক্রি করেছি। আবার গোল্ড প্লেটেড টাই চেন আমি গিফট পর্যন্ত করেছি। কাকে? বিবির মাকে। গোল্ড প্লেটেড চেন, টাই চেন আমি গিফট করেছি, বুঝতে পেরেছ? আর গিফট করেছি বলে এরা ভেবেছে এত দামি জিনিস বিনা পয়সায় দিয়ে দিল। আত্মা থাকা চাইতো, আত্মা থাকতে হয় দেওয়ার জন্য। যেই সময় গেলাম স্কন্দ কাটা সবাই দেখেছে, সেই সময় প্রত্যেককে, যেহেতু আমি দোকানের পিছনে ইনভেস্ট করছিলাম, তার জন্য আমি তখন যে লিকুইড মানি দিয়ে অন্য কোনো গিফট কিনবো সেইটা আমার পক্ষে তখন সম্ভব হয়নি। তাই আমি আমার কাছে যেই গয়না ছিল সেইগুলো দিয়েছি, সেইগুলোই গিফট হিসেবে দিয়েছি। আর দিতে যাওয়ার আগে আমি একটা ভিডিওও করেছিলাম, আর প্রত্যেকটা গয়না গোল্ড প্লেটেড ছিল, প্রত্যেকটা গয়না। বিবিকে দেওয়া নেকলেস গোল্ড প্লেটেড, খর্দার পায়েলকে দেওয়া নেকলেস গোল্ড প্লেটেড, মেক্সিকোকে দেওয়া একটা ক্রাউন চোকার গোল্ড প্লেটেড। মেক্সিকোর বৌদি, ভাইয়ের বউ চেয়েছিল, মানে বলেছিল কি সুন্দর ক্রাউন চোকারটা, যেটা কিনা মেক্সিকো আমার কাছ থেকে কিনেছিল। সেই চোকারটা দেখে মেক্সিকোর ভাইয়ের বউ বলেছিল কি সুন্দর, ওটা আমার কান পর্যন্ত এসছিল। সেই কারণে আমি ওর ভাইয়ের বউয়ের জন্য একটা গোল্ড প্লেটেড চোকার, ক্রাউন চোকার দিয়েছি। বিশ্বাস করতে পারিনি যে এত দামের জিনিসগুলো আমি গিফট হিসেবে দিয়েছি। আবার আপব্রিঙ্গিং এর কথা বলে, বুঝতে পেরেছ? আপব্রিঙ্গিং এর কথা বলে। তারপরে আরেকজন তো আসেনি, শিলিগুড়ি দিতে তো আসতে পারেনি, তো তারটা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, আমার মতন খারাপ মানুষের জিনিস অঙ্গে ছোঁয়াতে হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আমি গোল্ড প্লেটিংয়ের জিনিসই গিফট করেছিলাম। এতটা বুকের ধক রাখি যে মানুষকে একটা জিনিস দেব, বিক্রি করতে বসেছি অ্যাজ এ সেলার, আমি নিজের স্বচ্ছতা বজায় রাখবো। এমন না যে আমি সব গোল্ড প্লেটিংয়ের মালই আমি বিক্রি করি, কিন্তু যেগুলো গোল্ড প্লেটেড সেগুলোকে আমি বলি 100% প্রিমিয়াম কোয়ালিটির গোল্ড প্লেটেড জুয়েলারি। আর যেগুলো নয় সেগুলো আমি মুখেই ভেঙে বলে দিই যে এগুলো কিন্তু গোল্ড প্লেটেড নয়। তো এই গয়না নিয়ে কি হিসাবে এতটা আদিক্ষেতা করেছে সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ওই আদিক্ষেতা দেখানোটুকুই ওর একমাত্র সম্পদ। ও ওই আদিক্ষেতা নিজে দেখাবে আদিক্ষেতা, আর মানুষকে বলবে বেশি ফাটালে এই হয়, নিজে দেখাবে কিন্তু আদিক্ষেতা। তো যাই হোক, এই গয়নাটা নিয়ে বললাম যে গিফট সবসময় গিফট হয়। গিফট কখনো কি দিল, বেশি দামের দিল না কম দামের দিল, সেটা যে যাচাই করে তার মন ছোট। পরিষ্কার কথা, তার মন ছোট। আমি যদি গিফট পাওয়ার জন্যই মানুষকে নিমন্ত্রণ করি, মানুষকে আসতে বলি, তাহলে আমার মনে ওটাই চলবে। আর আমি যদি মনে করি যে যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা মানে কি বলবো, ফিজিক্যালি তাদের অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে আমার কাছে গিফট। তারপরে বলবো, এই যে বিবি বাচ্চাকে
প্রাইভেট টিউটর পড়াতে আসেনি। তাই এবার খুব স্বাভাবিকভাবেই হোমওয়ার্ক দেওয়া আছে, সেইগুলো করাবে। আমি তোমাদেরকে কি বলেছিলাম, ওই পড়ানো, হোমওয়ার্ক দেওয়া, হোমওয়ার্ক করানো, সেটা টোটালটাই ওই দিদিমণিই মনে হয় করে, এখানটায় কিন্তু আমি মনে হয় যোগ করেছি। তো এইবার একটা 8-9 বছরের বাচ্চা, সে হোমওয়ার্ক করছে একা একা, আর তার মা বাইরে বেরিয়ে গেল ছুতো দিয়ে যে ডায়েরি আনতে হবে, নতুন বছর পড়েছে, ডায়েরি আনতে হবে, ডায়েরি আনাটা এতটাই জরুরি যে বেরিয়ে গেল। একজন কমেন্ট করেছে দেখলাম যে তোমার মেয়ে দিদিমণি পড়াতে আসেনি, তাকে হোমওয়ার্ক করতে দিয়ে একা একা তুমি ড্যাং ড্যাং করে চলে গেলে। ওই বাচ্চাটা কি একা একা হোমওয়ার্ক ঠিক মতন করতে পারবে? তুমি বসে করাতে পারতে না? না। ওকে দেখেছো কখনো ওই পরীক্ষা আসলে পরে মেয়েকে মুখস্থ করার জন্য ওই বসিয়ে দেয় যে হ্যাঁ মুখস্থ কর, তারপরে যখন মেয়ে পড়া ধরতে বলে, মেয়েটা যখন একটুখানি বেঁধে যায় তখন তার উপরে চিৎকার চেঁচামেচি করে। সারা বছর ধারে কাছে ঘেসবে না যে মেয়েটাকে কি পড়াচ্ছে দেখি, একটুখানি রিভাইজ দিই, একটুখানি রিভিশন দিই, হ্যাঁ দিদিমণি পড়াচ্ছে দিদিমণির মতন আমি একটুখানি মেয়েটাকে নিয়ে যত্ন করি না। তার পরিবর্তে ওয়েব সিরিজ দেখব, তার পরিবর্তে চা খেতে চলে যাব বাইরে একটুখানি, তার পরিবর্তে বাইরের হাওয়া লাগাতে চলে যাব একটুখানি। সেইটা যথেষ্ট ভালো। যদি এতই কেয়ার থাকতো না তাহলে ওইটুক বয়সে তাকে একটা পার্সোনাল ফোন দিয়ে দিত না। যদি এতটাই কেয়ার থাকতো, আস্তে আস্তে মানুষের চোখে সব পড়ছে, মানুষ দেখবে, মানুষ বলবে। আর এই মানুষের বলাতে যদি মানুষ হয়, মানুষের বলাতে যদি এইগুলো ওর নজরে আসে, ওই যে বলছে না যে চরম পরিবর্তন করছি, ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে। এই চরম পরিবর্তনের মধ্যে যেন এই মেয়েটাকে নিয়ে রেগুলার ওয়াইজ বসা, দেখা, পরিচর্যা করা, আর ওই যে পোষ্যটা আছে না, ওই পোষ্যটাকে একটুখানি সন্তানের মতন রাখা, এই দুটো যদি করে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ চরম পরিবর্তন হয়েছে। ওই রাত্রে বাসি নাইটি পরা, তারপরে হচ্ছে তোমার ডাইনিং টেবিলে বসে খাওয়া, এগুলো কোনো পরিবর্তন নয়, এগুলো জীবনের অঙ্গ। আর ওইগুলোও জীবনের অঙ্গ, নিত্য নৈমিত্তিক ঘটনা। দেখেছে না যে সোনা দাদার বাড়িতে যায়, সেই সোনা দাদার বাড়িতে দেখেছে না যে বসে পড়ায়, মা বসে থাকে সামনে, পারবে করতে? আচ্ছা, এই ব্যাপারটা গেল। তারপরে হচ্ছে বাইকে যাওয়া নিয়ে একজন একটা কমেন্ট করেছে যে তুমি তো বাইকের তেল ভরো, বাইকের তেলটা তো তুমিই ভরো, তাই তুমি বলবে আর তোমার স্বামী তোমাকে বাইকে করে চড়িয়ে আনবে না, তা কি আর হয়? ভাই হ্যাঁ দেখেছি, স্ক্যানার দিয়ে পয়সা দিচ্ছে তেল ভরার সময়, দেখেছি। বাদবাকি সব সময় করে কি না সেটা জানা নেই। কিন্তু হ্যাঁ, ওই যে যখন বললো না যে যদি আমি আমার বরকে বলি বৃষ্টি হচ্ছে চলো আমাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো, আমার বর না করবে না, বলবে হ্যাঁ চলো যাই, এটা কোনো বাহাদুরির বিষয় না। বাইরে বৃষ্টি পড়ছে আর আমি বরকে বলবো চলো বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসো, আর বর নিয়ে যাবে, এটা কোনো বাহাদুরির বিষয় না, এটা কোনো ক্রেডিট দেওয়ার মতন বিষয় না। এটা হচ্ছে এক কথায় ইরেসপন্সিবল। যে না তোমার কি এত বৃষ্টি হচ্ছে তুমি এখন বেরোবে? জানো বৃষ্টি গায়ে লাগলে পরে, বৃষ্টির জল গায়ে পড়লে পরে শরীর খারাপ হতে পারে, তোমার সংসার আছে, তোমার কাজ আছে, তোমার ব্যবসা আছে, তোমার ব্লগিং আছে, কে দেখবে এগুলো? তারপরে বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে ওটাকে কি বলে, বাজ ঠাজ পড়ে, সেইখান থেকে ক্ষতির সম্ভাবনা হতে পারে, কত রকমের কত দুর্ঘটনা ঘটতে পারে, পথ পিচ্ছিল, বাইকের চাকা স্লিপ করতে পারে। এই সবগুলো ওর মাথায় আসে না, এই সব বিষয়গুলো মাথায় আসে না। ওর মাথায় কি আসে, আমি যখন বলবো আমাকে নিয়ে যেতে, আমাকে নিয়ে বেরিয়ে পড়বে, সে ঝড় বৃষ্টি যাই হোক না কেন। কি সুন্দর, মানে কত সেন্সিবল কথাবার্তা, তাই না? কত সেন্সিবল কথাবার্তা বলে। তো যাই হোক, এইগুলো এই যে ভালোবাসার কথা বলছে না, এইগুলো যখন গ্রুপ ছিল তখন গ্রুপে বলতাম, আচ্ছা মতন ছুলে দিতাম যখন দেখতাম যে পেটে ব্যথার পরেও, বুকে ব্যথার পরেও দুধ চা খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে, ট্রেনে উঠে ওই সিমলা যাওয়ার সময় ট্রেনে উঠে এই খাচ্ছে ওই খাচ্ছে, তারপরে সারা রাত হাঁটাহাঁটি করছে, আচ্ছা মতন ধুয়ে দিতাম। ঠিক আছে, ফালতু করেছি ওইসব ফালতু।
ওসব পুরোটাই সব কিছুই ফালতু ছিল, বুঝলে? তো যাই হোক, এই কথাই বলার ছিল, আর সেরকম কোনো কিছু বলার নেই, ঠিক আছে? বলছে বাইরের থেকে ঘরে ঢুকতেই ইচ্ছে করছে না, আবার বেশি বাইরে বাইরে করে ফেলছে না, আবার বেশি বাইরে বাইরে করে ফেলছে। তো দেখলাম একজন কমেন্ট করেছে আমার নাকি নজর পড়েছে ওর ব্যবসার দিকে, যা সেল হচ্ছে সেই প্যাকেট করা প্যাকেটগুলো যেন না দেখায়। সত্যি, যাই হোক, যার যার যা মানসিকতা। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর কিছু বলার নেই। অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও একটা কথা বলবো, যে প্রথমে যেটা বললাম, যে আমি যেটা কারখানা নিয়ে বলেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেই কারখানা দেখিয়েছে। কোন কারখানায় যাচ্ছে, কারখানা কীরকম, সেইগুলো ডিটেলসে নিজেই দেখিয়েছে। সত্যি মানুষ কোন পর্যায়ে চলে যায় ভাবতে ভাবতে। চলো, টাটা।